সত্যি একটা জলজান্ত মোমের পুতুল তার সাম্রাজ্যে হেঁটে চলেছে। তার বুকের মাঝে প্রেমের আগুন জ্বালিয়ে নিজ বুকের মাঝে কিছু একটা চেপে ধরে ভীত চোখে এদিক সেদিক তাকিয়ে ইরফান যখন বুঝতে পারে এটা নেশার ঘোরে ভুল নয়, সত্যি একটা পরী হেঁটে যাচ্ছে, তখন ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বড় বড় পায়ে এগিয়ে যায়। মেয়েটা এখনও তাকে খেয়াল করেনি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ইস, কি আদুরে পুতুল! পা থেকে মাথা পর্যন্ত মেপে নেয় এক পলকে। হঠাৎ পিছনে কারো উপস্থিত অনুভব হতেই থমকে যায় আয়ানা। থরথর করে কেঁপে ওঠে। পিছনে কি ভূত ভেবে একটু একটু করে মাথা ঘোরায়। প্রথমে দৃষ্টি পড়ে একজোড়া লাল লাল সাদা চোখের মনির উপর। ভয়ে ঠাস করে পড়ে যায়। স্বয়ং কাশ্মীরের বাদশাহ, দ্য ভিলেন ইরফান খানের কবলে পড়েছে সে। গতকালই তো দেখল এই ভয়ঙ্কর পুরুষকে। ভয়ে থরথর করে কাঁপে আয়ানা। মৃত্যু যেন খুব নিকটে অনুভব হলো। লম্বাটে লোকটা হাঁ করে তাকিয়ে যেন তাকে কিভাবে মারবে তার পরিকল্পনায় মেতে। তুতুলদি বলেছে ইরফান খানের শহর এটা, তার নিষিদ্ধ স্থানে সে পা রেখেছে। এখন নিশ্চয়ই ফুপ এখন নিশ্চয়ই কুপিয়ে মারবে তাকে। ভয়ে ঠোঁট ভেঙে কেঁদে ওঠে। কোনো শব্দ নেই, মনে হচ্ছে গলা চেপে ধরেছে আজরাইল। অপরদিকে ইরফানের যেন হুঁশ নেই। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে বাচ্চা বাচ্চা মুখের আয়নাকে। একটা তুলতুলে মায়াবী মুখ, কেঁদে লাল হয়ে গিয়েছে। থুতনির টকটকে কালচে তিল। উফ, কি মারাত্মক! কাঁদো কাঁদো মুখটা দেখে বুকের ভিতর আগুন জ্বলে ওঠে ইরফানের। এত সুন্দর আদুরে পুতুলটা তাকে ভয় পাচ্ছে। মানতে নারাজ নিষ্ঠুর পুরুষটা। হাঁটু গেড়ে বসে আয়নার কাছাকাছি এগিয়ে আসে। আয়না পিছিয়ে যায়, সে এগিয়ে আসে। হাত দিয়ে ছুঁতে চায়। মেয়েটা ভয়ে আরও সরে যায়। পাগল হয়ে ওঠে ইরফান। নরম হাত শক্ত হাতে চেপে নিজের দিকে টেনে আনে। পুরুষালী উত্তেজিত কণ্ঠ। মাশাআল্লাহ, তুমি কি আসমান থেকে নেমে এসেছো সুন্দরী? প্রথম কথা, কিন্তু আয়না কিছু বলতে পারে না। তার অবুঝ মন ছুটতে চায়। মিল্কি কখন কোন ফাঁকে পড়ে গিয়েছে সে খেয়াল নেই। এখনও কেঁদে বুক ভাসাচ্ছে। কেন আসলো সেই বাহির খাঁচায়? আল্লাহ, এখন কি হবে? ইরফান অসন্তুষ্ট হয়ে আরও কাছে টেনে এনে গাল আঁকড়ে ধরে। হরিজান, ডোন্ট ক্রাই। বলো, তোমার নাম কি? কোথায় থেকে এসেছো? তুমি কি সত্যি মানুষ নাকি পরী? আয়না তখনও কাঁদে। ইরফান খানের নজরে পড়েছে ভাবতেই শরীর মুচড়ে আসে। বালির উপরে বসেছিল। হঠাৎ কী হলো, বাঁচার তাগিদে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে ফেলে। এক মুঠো বালু তুলে ছুঁড়ে মারে ইরফান খানের চোখে। সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় ইরফান, কপাল কুঁচকে চোখ বুজে দাঁতে দাঁত পিষে। ড্যাম! একটু হালকা হতেই আয়না কোনো মতে নিজেকে ছাড়িয়ে দৌড়ে পালায়। হুঁশ জ্ঞান নেই তার। নুপুরের আওয়াজ দূরে সরে যেতেই ইরফান চোখ বুজে ভয়ঙ্কর গলায় চিৎকার করে। ডোন্ট মুভ! ধরতে পারলে একদম কাঁচা খেয়ে ফেলবো। কাছে আসতে বলছি। কে শোনে কার কথা? আয়না কোনো মতে দৌড়ে পালায়। যাওয়ার সময় ফেলে যাওয়া শাপলাগুলো তুলে নেয়। কি সাহস! এত কষ্টের ফল সে ফেলে যাবে না, কিন্তু ঠিক তার প্রিয় মিল্কিকে ফেলে যায়। ইরফান হাতড়ে হাতড়ে ঝিলের দিকে এগিয়ে চোখে পানি ছিটিয়ে চোখ পরিষ্কার করে। তড়িৎ গতিতে চারিদিকে তাকিয়ে আয়নার টিকিটটুকুও পায় না। রাগে শরীর রিরি করে। হাত দিয়ে কয়েক পাঁচ মারে গাছে। থেতলে রক্ত বেরিয়ে আসে। ভয়ঙ্কর দানবের মতো এদিক সেদিক খুঁজে বেড়ায় আয়নাকে। মেয়েটা যেন বাতাসে মিশে যায়। ঘাড় বাঁকিয়ে জোরে নিঃশ্বাস টেনে নেয় ইরফান। বাতাসে এখনও সুগন্ধি মিশে। বাঁকা হেসে চুল টেনে বিড়বিড় করে। ইরফান খানের নজর থেকে তোমার মুক্তি নেই সুন্দরী। একবার নাগালে পাই, জাস্ট খেয়ে ফেলবো তোমাকে সুন্দরী। জাস্ট খেয়ে ফেলবো। রাগের তোপে শরীরের শার্ট খুলে ছুঁড়ে মারে। পকেট হাতড়ে মোবাইল বের করে কল লাগায়। রিসিভ হতে না হতেই নিলাম ভ্যালির সব ঘর চষে ফেল। 16-17 বছরের যত মেয়ে আছে আমার সামনে চাই কাল সকালের আগে। গট ইট? আদেশ করে ফোন কেটে দেয় ইরফান। রাগে শরীর কাঁপছে। চোখ বুজে রাগ নিয়ন্ত্রণ করতে চাই, তখনই চোখে ভেসে ওঠে বড় বড় চোখের কিশোরী মায়াবী মুখ। চুল আঁকড়ে ধরে। প্রথম ঝলকে এত পাগল করেছো, না জানি তোমার উপস্থিতি আমার কতবার মৃত্যুর কারণ হবে।
আমার পছন্দের শিষ্যতম সুন্দরী তুমি পরি। তোমাকে তো আমার চাই। ইরফান খানের শকুন নজর থেকে বাঁচতে পারবে না জান। যা আমার চাই তা শুধু আমার, আর তুমি আমার বিষাক্তময় আসক্তি। তোমাকে তো আমার যে কোনো মূল্যে চাই। তোমার দুঃসাহসিকতার পুরস্কার স্বরূপ কাশ্মীরের বাদশাহ ইরফান খান পুরো আমিটা তোমার। পালিয়ে কত বড় ভুল করেছো, হারে টের পাবে সুন্দরী। একটু অপেক্ষা করো। তার চোখে ছিল নেশা, ভয়ঙ্কর নেশা। বদ্ধ উন্মাদের মতো ছিল তার ব্যবহার, যেন একটা মেয়ের খুঁজে সব ছাড়খাড় করে দিবে। হঠাৎ ভয়ঙ্কর দৃষ্টি যায় গাছের আড়ালে থাকা ছোট খরগোশের বাচ্চার দিকে। ভয়ঙ্কর হাসে ইরফান, হিসিয়ে মাতাল কণ্ঠে। পাতালে লুকালেও তোমাকে মাটি খুঁড়ে টেনে বের করবো পিচ্ছি পরিজান। তোমার ধারণা নেই ঠিক কার নজরে ফেসেছ। একটা ঘুমন্ত রাক্ষস, যার তোমার মতো অদূরে খরগোশের রূপের আগুনে ঝলসে গিয়েছে। আমাকে ঝলসে লুকিয়ে বাঁচবে যান? হুম, একদম সব ধ্বংস করে দিব। গাভরাতুল গাওয়া শুকনো পাতার মর্মর শব্দে চারিদিক মুখরিত। সকাল ৮টা কি ৯টা বাজবে। গভীর কুয়াশা কেটে সূর্য কিরণ প্রবেশ করছে মোটা তাজা বড় গাছের ফাঁক ফোকর দিয়ে। হালকা কুয়াশা শহরটা লেগেই থাকে, আর এই জঙ্গলটার বাহিরের তুলনায় একটু বেশি। ২০ থেকে ৩০ জন হবে, যারা সম্পূর্ণ গবরাতুল গাওয়া তন্ন তন্ন করে খুঁজে চলেছে সেই কিশোরী মেয়েটাকে, যার রূপে ইরফান খান পাগল প্রায়। শান্ত জঙ্গলে তাদের পদচারণে অশান্ত হয়ে উঠেছে। সকলে উত্তেজিত, ভীত মনে মনে আওড়ায় একটাই কথা, মেয়েটা এই স্বল্প সময় গিয়েছেটা কই? চারিদিক তো নির্দেশ মতে বন্ধ করে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে। তাহলে এত জলদি তো পালানো সম্ভবই না। সম্পূর্ণ জঙ্গল খোঁজা শেষ হতেই এক এক করে সকলে নিজের ভীতু ফেস নিয়ে এগিয়ে যায় সেখান থেকে। আয়ানা পালিয়েছিল ঠিক সেই স্থানটাই। ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে নেন, ভয়ে কলিজা কাঁপে। ইরফান খানের নজর থেকে এই পর্যন্ত কিছু পালাতে পারেনি, ঠিক মাটি খুঁড়ে বের করেছে। যা তার দৃষ্টিতে আটকেছে, পৃথিবী তোলপাড় করে হলেও তাকে হাতের মুঠোয় পিষেছে। সেখানে একটা ১৬ কি ১৭ বছরের মেয়ে কিনা নাকের নিচ দিয়ে বেরিয়ে গেল। এটাও সম্ভব? ভাবতেই তো পাহাড়ের বুক চিরে তুমুল গর্জন করে ওঠার মতো বুক কাঁপে। মেয়েটার সাহসের প্রশংসা নয়, ভয়ঙ্কর আফসোস হচ্ছে সকলের। কারণ আজ নয় কাল পৃথিবীর বুকে মেয়েটার অস্তিত্ব থাকলে তা ইরফান খান বের করেই দম নেবে। মাঝখান থেকে শুধু বলি হবে বেশ কিছু নিরীহ। কেউ বুঝে উঠতে পারে না একটা কিশোরী মেয়ের মধ্যে কি এমন এই ভয়ঙ্কর রাক্ষস দেখল, যে ২৮ বছর জীবনে প্রথম কোনো নারীকে চায় বলে উত্তেজিত হচ্ছে, পাগলামো করছে। যে পুরুষের নারীর সুগন্ধি অপছন্দ ছিল, সে মরিয়া হয়ে উঠেছে সেই সুগন্ধির টানে। এতক্ষণে সকলেই বুঝে গিয়েছে ইরফান খানের চাহিদা, তার রাক্ষস মনের অযাচিত চিন্তাধারা। ভাবতেই শরীরের পশম দাঁড়িয়ে যায়। কারোর বুঝতে অসুবিধা হয় না কি ধ্বংসযজ্ঞ চলতে যাচ্ছে কাশ্মীরের বুকে। যে মেয়ের জন্য স্বয়ং কাশ্মীরের বাদশাহ ইরফান খান উন্মাদের মতো খাপি খাচ্ছে, সে কোনো সাধারণ মেয়ে হতেই পারে না। সে কাশ্মীরের বুকে এক জ্বলন্ত আগুনের শিখা, যা সামান্য তাপে পুড়ে ছাই হয়ে যাবে সব কিছু। যে পাষণ্ড পুরুষ নিজের ভয়ঙ্কর হাতে রক্তের বন্যা বইয়েছে, যার হৃদয় অনুভূতি বলতে কিছুই ছিল না, যার একমাত্র নেশা খুন, জেতা, সহজতার রাজ করা, ধ্বংস করা, সে আজ অশান্ত শুধু একটা মেয়ের খোঁজে। এটা নারী নেশা, পৃথিবীর বুকে সবচেয়ে ভয়ঙ্কর নেশা এই নারী নেশা, যেখানে ভয়ঙ্কর পুরুষ শাসকও তুচ্ছ হয়ে পড়ে। ইরফান খান আসক্তিতে মজেছে, ভয়ঙ্কর আসক্তি। এখন তো নীলাম ভ্যালিতে শুধু তুফান আর তুফান হবে। বস, মেয়েটা গালবরতুল গায়েব নেই, পালিয়েছে। মরা গাছের গুঁড়িতে এক পা রাখা, আরেক পা শুকনো গাছের পাতায় মাটিতে, শরীরের শার্ট পাশে অযত্নে পড়ে, রক্তমাখা হাতে সিগারেট জ্বালিয়ে একটু পরপর টান দিচ্ছে। শক্ত পুরুষালী মুখ আরও ভয়ঙ্কর হয়ে আছে, সাদা মণিবিশিষ্ট চোখে শিরা ছিঁড়ে মনে হচ্ছে রক্ত বেরিয়ে আসবে।
হঠাৎ বস মেয়েটা গাবরাতুল গাওয়াই নেই শব্দটা কানে আসতে হাতে সিগারেট ফেলে মাটিতে পড়ে থাকা খানদানি বন্দুকটা তুলে নিয়ে সঙ্গে সঙ্গে ঝাঁঝরা করে দিল সামনে দাঁড়ানো লোকটাকে। পুনরায় সম্পূর্ণ জঙ্গল কেঁপে উঠল। ইরফান রাগে গজগজ করতে করতে মাটিতে লুটিয়ে থাকা গার্ডের বুকে লাথি মেরে, মেয়ে নয় বাস্টার্ড, সে আমার জিনিস, কল হিম ম্যাম। তার সম্মান সবকিছুর ঊর্ধ্বে। গার্ডটা ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ইরফানের মায়া হয়নি। পাষাণ পুরুষ তখনও বুকে শক্ত পা দিয়ে চেপে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে। সকলে থরথর করে কাঁপছে। শুভর বারবার কপালের ঘাম মুছে। এই বুঝি সব কটার গর্দান সাথে তারও গেল। আতঙ্কিত শুভ সামনে এগিয়ে মাথা নিচু করে, জি হুজুর। ঘাড় এক হাত চেপে দুদিকে ডান বাম করে ইরফান হিসিয়ে, নীলাম ভ্যালির সীমান্তে লোক সংখ্যা বাড়া। সবুর একটা প্রাণী যেন নীলাম ভ্যালির বাহিরে যেতে না পারে। সেই মেয়েকে আমার চাই, সেটাও খুব শীঘ্রই। আমার নাক থেকে তার শরীরের সুগন্ধি হারিয়ে যাওয়ার আগে পুনরায় তার উপস্থিত, তার শরীরের সুগন্ধি আমার সামনে চাই। শুভর মাথা নাড়িয়ে সঙ্গে সঙ্গে, জি জি হুজুর, আমি সব ব্যবস্থা করছি। ইরফান ঘাড় বাঁকিয়ে অস্বাভাবিক কণ্ঠে, দরকার পড়লে সম্পূর্ণ নীলাম ভ্যালি জ্বালিয়ে দে, তবু সেই মেয়েকে খুঁজে বের কর। যদি মাটি খেয়ে নেয় তাহলে কাশ্মীরের সব মাটি খুঁড়ে ফেল। পাহাড় গিলে নিলে পাহাড় কেটে খান খান করে দে। নদী ডুবিয়ে দিলে সেই নদীর পানি চুষে নে, কিন্তু মেয়েটাকে সব কিছুর ঊর্ধ্বে আমার চাই। কাশ্মীরের বুকে রক্ত প্রবাহিত হওয়ার আগে সেই ভয়ঙ্কর নারী আমার চাই, যেই নারী ইরফান খানের বুকে আগুন ধরিয়েছে। সম্পূর্ণ কাশ্মীর চষে হলেও সেই নারী সন্ধান নিয়ে আসবি। যেই রূপে আমাকে ঝলসেছে সেই রূপের অধিকারিণী একান্ত আমার। ভয়ে আটকে উঠে শুভ সহ বাকি সকলে ঘেমে শরীরের শার্ট ভিজিয়েছে। ইরফান চুলে হাত চালিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের কাটা হাত উল্টে পাল্টে তাকিয়ে চোয়াল শক্ত করে, জীবনের প্রথম হার্টবিট এতটা তীব্র হলো একটা কিশোরী মেয়ের দর্শনে। মদের নেশা থেকেও তার রূপের নেশা ছিল দ্বিগুণ। পুরো ঝাঁঝরা করে দিচ্ছে আমাকে। যে আমাকে ঝাঁঝরা করছে সে নিশ্চয়ই ব্যতিক্রম, তাই না? বাঁকা হেসে সামনে নিচু হয়ে থাকা তার জন্য জান দিতে পারা কর্মরত লোকগুলোকে দেখল। বাধ্যবস্তুর মতো মাথা উপনিচ করছে। সকলে অবাক, কিন্তু তাদের আরও অবাক করে ইরফান সামনে ছুটতে থাকা খরগোশটার ঘাড় চেপে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে হুঙ্কার দিয়ে, যে জিনিস ব্যতিক্রম সেই জিনিস শুধুমাত্র আমার, শুধুমাত্র ইরফান খানের ব্যক্তিগত। তার আদুরে ছোঁয়া, তার ভালোবাসা, তার সৌন্দর্য, তার শরীরের সুগন্ধি, এমনকি সেকেন্ডে সেকেন্ডে ফেলা তার মাতাল করা নিঃশ্বাস, সব কিছু আমার। এই পৃথিবীতে যা ইরফান খানের, তার দিকে সব কিছু নিষিদ্ধ। আজ থেকে সেই ভয়ঙ্কর সুন্দরী শুধু এই ইরফান খানের। পৃথিবীতে ভালোবাসা হয় সবচেয়ে তুচ্ছ, যেখানে মানুষ কাঁদে, যেখানে হারানোর ভয় থাকে। কিন্তু তুমি আমার ভালোবাসা নও সুন্দরী, তুমি আমার বিষাক্তময় আসক্তি, যার জন্য পৃথিবীর বুকে ধ্বংসযজ্ঞ চালাতে আমি পিছু পা হব না। আমার প্রতিটা জিনিস নিখুঁত সুন্দরী, আর তুমি আমার নিখুঁত আসক্তি, যার প্রথম দর্শন আমার সাম্রাজ্যে ভয়ঙ্কর তুফান তুলেছে। তুমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর নারী, যার রূপের আগুনে ঝলসে গিয়েছে আমার গোটা সত্তা। ইরফান খানকে ছাড়িয়ে এই পৃথিবীতে কেউ বাঁচতে পারেনি জান, তুমিও পারবে না। মিল্কি ইরফানের ভয়ঙ্কর তাণ্ডবে পড়ে তুলতুলে শরীর ছিঁড়ে যাচ্ছে। ছোটার চেষ্টা করলে ইরফান আরও ভয়ঙ্কর থাবায় মুচড়ে দিচ্ছে। ছোট প্রাণ যায় যায় অবস্থা। ইরফানের ঈগল দৃষ্টি মিল্কির গলায় বাঁধা সাদা টুকরো কাপড়ে, যাতে বেগুনি সুতোয় মিল্কি লেখা। ভ্রু কোচকাতেই মনে পড়ে গতকাল একই খরগোশ, যার গায়ে ছিল বেগুনি সুতোয় কাজ করা এই টুকরো কাপড়টা। উত্তেজিত হাতে টেনে খুলে নাক ডোবায় ইরফান। ঠোঁটে হাসি ফুটে ওঠে, সেই সুগন্ধি, মেয়েলি শরীরে মিষ্টি সুগন্ধি। পরক্ষণেই চোখে হিংস্রতা ফুটে ওঠে। নিরীহ প্রাণী মিল্কির ঘাড় চেপে মুখ বরাবর এনে, আমি ব্যতীত অন্য কারোর স্পর্শ আমার পছন্দের নারীর শরীরে থাকবে না। ইউ ব্লাডি র্যাবিট, তার এতটা কাছে ছিলি, তোর শরীর তো ছিন্ন বিচ্ছিন্ন করে দিতাম, কিন্তু নোপ,
কিছু সময় এদিক সেদিক কিছু খোঁজে। তখন সুবুর দ্বারা একটা খাঁচা আনিয়েছে, ঘাড় ধরে তুচ্ছ জিনিসের মতো ছুঁড়ে মারে সেখানে। বন্ধ খাঁচায় প্রাণীটা ভয়ে সিটিয়ে যায়। ইরফান খাঁচা এক হাতে ধরে বাঁকা হেসে। খুব শীঘ্রই তোর মালকিনকেও ঠিক এইভাবে আবার সোনার খাঁচায় বন্দি করব। যত সময় নিবে সে আমার কাছে পৌঁছাতে, তত সময় তার জীবন থেকে সুখের জিনিস দূরে সরতে থাকবে। আমাকে হয়রানি করার শাস্তি একবার নাগারে পেলে কাঁচা চিবিয়ে খাবো, খান খান করে দিব তার সৌন্দর্য। হাতের খাঁচা সুপুরের হাতে তুলে দিয়ে আয়নার সুগন্ধি মাখা কাপড়ের টুকরো নাকে চেপে সুগন্ধি নিতে নিতে। আমার কক্ষের সবচেয়ে সুন্দরতম স্থানে এটাকে রাখবি। তার পূর্বে শেরওয়ার ব্লাড ফাঙ্কের কাছে ফেলে আসবি। সুবুর মাথা নিচু করে সায় জানায়। অনুমতি পেয়ে বড় বড় পায়ে বেরিয়ে আসে গাভরাতুল গাভা থেকে। ইরফান খানের বাঁধিয়ে দেওয়ার টাইমে মেয়েটাকে যে করে হোক খুঁজতে হবে। হাতে মিল্কের টুকুস টুকুস চোখে তাকিয়ে ফিসফিস করে বলে, তোমার মালকিন বসের নজরে পড়েছে, দ্য বিলিন ইরফান খানের নজরে পড়েছে। একটা দর্শকারী প্রেমের সূচনা হতে চলেছে এই পৃথিবীর বুকে, যার উত্তাপে ধ্বংস হয়ে যাবে চারিপাশ। কেন যে মরতে এলো? ঘাম ঝরানো ঘাড় ঘষে উঠে বসে জঙ্গলের বাহিরে থাকা বিশাল গাড়িটাই। পাশেই খাঁচা রেখে কল লাগায় ইশাক খানকে। ইরফান খানের চাচাতো ভাই, যে ইরফান খানের যাবতীয় জিনিস তাকে বললেই সে ইরফান খান পর্যন্ত পৌঁছে দেয়। এই ভয়ঙ্কর পরিবারের একমাত্র সরল দুটো মানুষ হলো ইশাক খান আর তার বেবি সাফিয়া খান। 1 বছরের প্রেমের সংসার। ইমরান খানের ছোট ভাইয়ের ছেলে ইশাক। মাঝে মাঝে সুবুর ভাবে, এত ভয়ঙ্কর পরিবারের সন্তান কিভাবে এত নরম হয়। পরিবারের সকল পুরুষ যেখানে রক্তের বন্যা গোসল সারে, সেখানে সে রক্তের ভয়ে থরথর করে কাঁপে। কি বিচিত্র মানুষ। মাঝে মাঝে হাসি পায় খুব সুবুরের। এ মানুষটা বড্ড বেমানান এই খান বংশে। যার সাহস নেই তার খান বংশে না জন্মানোই ভালো। ইমরান খানের আদরের ভাইয়ের ছেলে বলেই হয়তো ঈশা খান টিকে আছে। ইমরান খান খুব স্নেহ করেন তাকে, তাই এমন ভীতু হয়েও বেঁচে আছে। নাহলে খান বংশে কোনো অচল মানুষ টিকে থাকতে পারে না। বেলা 11টা। তুতুল কলেজ থেকে ফিরে নিজ কক্ষে প্রবেশ করতে ভ্রু কুঁচকে আসে। বিছানায় কম্বল মুড়িয়ে এলোমেলো আয়নাকে দেখে হাতের ফেলে দৌড়ে আসে। যার পথে দেখে গিয়েছিল মেয়েটা এমন পা থেকে মাথা পর্যন্ত ঢেকে ঘুমিয়ে। এখন এত বেলা হয়েছে, কোনো হুঁশ নেই। সকাল থেকে না খাওয়া, এখনো কেন ঘুমোচ্ছে? আয়ু, আয়ু ওঠ, এখন ঘুমাচ্ছিস কেন আয়ু? হায় আল্লাহ, শরীর এত গরম কেন? শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে। কম্বল সরিয়ে কাঁপতে থাকা শরীরটা নিচের দিকে টেনে নেয়। ফর্সা শরীর, মুখ টুকটুকে লাল হয়ে আছে জ্বরে। তার ভয়ে আটকে উঠে অসময়ে মেয়েটার কি হলো। চিন্তিত তুতুল আয়নার মাথায় হাত বুলিয়ে, কি হয়েছে আয়ু? জ্বর এলো কেন? তুই কি ঠান্ডায় বেরিয়েছিস? বল। হুঁশ নেই মেয়েটার, থেমে থেমে কাঁপছে, ঠোঁট শুকিয়ে গিয়েছে। হঠাৎ হঠাৎ কাঁপুনি তীব্র হয় আবার কমে। নিশ্চিত তুতুল আয়নাকে রেখে উঠতে যাবে। চিন্তিত তুতুল আয়নাকে রেখে উঠতে যাবে, আষ্টে ফিষ্টে জড়িয়ে ধরে আধবোঝা গলায় বলে ওঠে, সে খুব ভয়ঙ্কর। আমাকে আমাকে ডেকে নিয়েছে, মেরে ফেলবে। আমি 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 এই আয়ু, কি হয়েছে? ভয় পেয়েছিস? কে দেখেছিস তুই? আর কোথায় গিয়েছিস? আয়ু। বিড়বিড় করতে করতে মেয়েটা মুচড়া খায়। চিন্তিত তুতুল কিছু সময় ভেবে মনে করে নেয় পুরাতন স্মৃতি নাড়া খেয়েছে মেয়েটার, তাই হয়তো ভয় থেকে মেয়েটা জ্বর বাঁধিয়েছে। তপ্ত নিঃশ্বাস ফেলে তুতুল আয়নাকে ভালো করে বিছানায় শুইয়ে কম্বল টেনে ছটফট পায়ে ঘরের ফোন থেকে ইয়াসমিন জামানকে কল লাগান। দীর্ঘ সময় অপেক্ষা করেও কলে তাকে না পেয়ে দরজা আটকিয়ে নিজের ছুটেন মার্কেট থেকে ওষুধ কেনার উদ্দেশ্যে। ইশাক উত্তেজিত পায়ে খান বাড়িতে প্রবেশ করতেই বিশাল বড় বসার ঘরের কিং সাইজের বড় চেয়ারটায় পায়ের উপর পা তুলে বসে থাকতে দেখেন ইমরান খানকে। বসে বসে আলী আকবরের সাথে কিছু বিষয়ে কথোপকথন করছেন।
উত্তেজিত ইশাক কপালে ঘাম জমে, ছুটে গিয়ে ইমরান খানের হাত আঁকড়ে চুমু খান, মুখে বলে ওঠেন। আসসালামু আলাইকুম চাচা যান। টেবিলে থাকা নথিগুলো আলী আকবরের কাছে দিতে দিতে উত্তর করেন ইমরান খান। ওয়ালাইকুম আসসালাম। এমন শীতের দিনে ঘামছে কেন ইসাক? শরীর ভালো তো? জি জি চাচা যান, আমি ঠিক আছি, কিন্তু ইরফান। কুচকে আসে ভ্রু, মুখ গম্ভীর করে তাকান ভাতিজার ভীতু মুখের দিকে। এই ছেলেটাকে এত ট্রেনিং আর কায়দা করেও এই সরল জীবন থেকে কঠিন বানাতে পারলেন না। বিরক্ত কণ্ঠে বলে ওঠেন। কোন মিনিস্টারের কলেজে কেটেছে? নাকি মাথা আলাদা করেছে? হ্যাঁ, এমন অহেতুক কারণে তুমি কি ভয় পাচ্ছ? খবর যদি মিডিয়া পর্যন্ত যায়, সেই চ্যানেল জ্বালিয়ে দাও। এটা রোজকার কাজ, এইবার এসব অভ্যস্ত হও। ইশাক কপালের ঘাম মোছে। বয়সে ইরফান তার থেকে 1 বছরের ছোট, তবুও সে ইরফানকে জমের মতো ভয় করে। ইরফানকে শুধু তার বাবা ইমরান খান আর আম্মি আসফিয়া খান ছাড়া ঘরে এবং বাহিরে জমের মতো সকলেই ভয় পায়। একটা ছেলে এতটা ভয়ঙ্কর হয় কি করে? বাপ দাদার ক্ষমতার জেদ ধরে নিজেকে একদম ক্ষমতার শীর্ষে নিয়ে গিয়েছে, তাই হয়তো এতটা ভয়ঙ্কর। ইমরান খান ছেলেকে এতটা পছন্দ করেন যে তার 7 খুন মাফ। মাঝে মাঝে ইরফানের ভয়ঙ্কর তাণ্ডব ইমরান খান এবং আসফিয়া খান দুজনকেই ভীত করে। তখন মনে হয় ছেলে তাদের কয়েক গুণ বেশি ঝাঁপিয়ে গিয়েছে। তোমাকে অসুস্থ দেখাচ্ছে, ঘরে গিয়ে রেস্ট করো। হুঁশ ফিরে পায় ইশাক, ঝটপট মাথা দুলিয়ে। আমি ঠিক আছি চাচা যান, কিন্তু ইরফান একটা মেয়ের খোঁজে সম্পূর্ণ নিলাম বেলি ধ্বংস করে দিচ্ছে। আই থিঙ্ক তার মনে ধরেছে মেয়েটাকে। না না না, আই থিঙ্ক হি লাভ হিট অলরেডি। 3 জনকে সেই মেয়ের সন্তান নিতে না পারায় মেয়ের সার্কাসের খাবার বানিয়েছে, তবুও ক্ষান্ত হচ্ছে না। দলিল মতো অফিসিয়ালি কিছু কাগজপত্রে সিগনেচার করেছিল ইমরান খান। ইশাকের কথায় হাতের কলম ফসকে পড়ে। থমথমে দৃষ্টিতে ইশাকের দিকে তাকাতেই মাথা নিচু করে হ্যাঁ বলে ইশাক। আলী একবারও থমকে আছে। 28 বছর জীবনে নারী রিলেটেড কিছু ইরফান খানের সাথে প্রথম শুনল। ইমরান খান থমকে আছেন, ভ্রুকুচকে গম্ভীর গলায় বলেন। কোন মেয়ে? কেউ জানে না চাচা যান ইরফানের। আরে দূর, কেউ জানে না চাচা যান, ইরফানও না। গাবরাতুল গাবায় ভোর সকালে নাকি দেখেছে। তখন থেকে সেই মেয়েটাকে সারা গ্রাম উতলা পাতাল করে খুঁজে চলছে। মেয়েটাকে না পেলে সম্পূর্ণ নিলামবেলি জ্বালিয়ে দেওয়ার আদেশ করেছে। কোথাকার মেয়ে? কাকে মনে ধরেছে আমার ইরফানের? ভ্রুকুচকে মাথার ওড়না টেনে এগিয়ে আসেন আসফিয়া খান, হাতে তসবি, পাশে ইয়াসমিন জামান সহ আরও কয়েকজন সেবিকা 24 ঘন্টা তার পাশে পাশেই থাকে। ইতোমধ্যে সাফিয়াও নিজ ঘর থেকে বেরিয়ে এসে কোনায় চুপটি করে দাঁড়ায়। কে হলো? উত্তর দাও। ওয়ালাইকুম আসসালাম চাচি আম্মু। ওয়ালাইকুম সালাম। কাকে মনে ধরেছে আমার ছেলের? কাশ্মীরের বুকে কার জন্ম হলো যে আমার পুত্রকে খেপায়? উত্তরে এমন খ্যাক খ্যাক শব্দে সাফিয়া সহ মহিলা কর্মচারীগুলো ভয়ে মাথা নিচু করে নেন। এই বাপ ছেলে মা সবগুলোই ভয়ঙ্কর। চুন থেকে পান খসলেই সর্বনাশ। চাচি আম্মু, গাবরাতুল গাবায় শাপলা জিলের দিকে বছর 16-17 হবে এমন একটা মেয়েকে চোখে পড়েছে ইরফানের। তাকেই পাগলের মতো খুঁজে চলছে। ইতিমধ্যে নিলামবেলির গড়গুলো থেকে সকল কিশোরী মেয়েদের তুলে আনার হুকুম করা হয়েছে। চিন্তিত আসফিয়া স্বামী ইমরান খানের দিকে তাকিয়ে। যে ছেলে আশেপাশে মেয়ে ঘেঁষার আগে মাথা আর শরীর আলাদা করে দেয়, সে ছেলে একটা মেয়েকে পাগলের মতো খুঁজে চলছে। ইমরান খান চুপ করে গম্ভীর মুখে বসে কোনো উত্তর করেননি। গভীর কিছু ভাবছেন। হঠাৎ আসফিয়া খানের দৃষ্টি পড়ে ইয়াসমিন জামানের দিকে, যে অস্বাভাবিকভাবে ঘামছে। ভ্রুকুচকে আসে চালাক নারীর। পান খাওয়া মুখে ইয়াসমিনকে উদ্দেশ্য করে। তোমার বাড়ি তো গাবরাতুল গাবার পাশে ইয়াসমিন। ইয়াসমিন জামান ভয়ে মাথা নিচু করে। জি ম্যাম সাহেবা। তোমার বোনের মেয়ের বয়স কত জানি?
কোনো আগাপিছু কথা ছাড়া এমন আয়নার সম্পর্কে জানতে চাওয়ায় দ্বিগুণ ঘাবড়ে যান ইয়াসমিন জামান। আসফিয়া খান দেখেছে মেয়েটাকে সম্পূর্ণ নেকাবে ঢাকা, কিন্তু তার সুরেলা কণ্ঠ আর আকর্ষণীয় শরীর ঢাকা মুখে মায়াবী চোখ সব মিলিয়ে একটা অচেনা মেয়ের উপর তার প্রথম সন্দেহ হয়। কারণ কোনো চেনা মেয়ে তো হতে পারে না যাকে ইরফান পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তার উপর গাবরাতুল গাবার সবচেয়ে নিকটতম ঘরটা ইয়াসমিনদের, তাই প্রথম সন্দেহটা ওখান থেকেই শুরু। ইয়াসমিন জামানকে মাথা নিচু করে কাঁপতে দেখে ধমকে ওঠেন আসফিয়া খান। খুন করতে বলছি, তোমাকে উত্তর দিতে বলেছি? কোথা থেকে এসেছে তোমার বোনের মেয়ে? বয়স কত? জলদি উত্তর দাও, না হলে জিভ টেনে ছেড়ে দেব। দ্বিতীয়বার উত্তর করার প্রয়োজন হবে না। জি 16। বাঁকা হাসেন নিজের আন্দাজে, হাতের তসবিতে চুমু খেয়ে গম্ভীর গলায় আদেশ করেন, যাও নিয়ে আসো তাকে। ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে যেতে নিবে তখনই প্রবেশ করে ক্ষিপ্ত ইরফান, শার্টবিহীন শরীরে রক্ত লেগে, হাতে রক্ত মাখা রামদা। বড় বড় পায়ে এগিয়ে আসছে পিছন পিছন সুবুর সহ বেশ কিছু গার্ড, যারা সদর দরজার ওপারে থেমে যায়। ইরফানের ভয়ঙ্কর হিংস্র রূপে ভয়ে বাড়ির সকল লোক মাথা নিচু করে কাঁপে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! ইরফান খান যেন আস্ত জমদূত। সাফিয়া ভয়ে ইশাকের পিছনে লুকোয়। আসফিয়া খান এগিয়ে আসতে চায়, কিন্তু তার পূর্বে বাসার ঘরের কাঁচের টেবিলে লাথি মেরে ঘুরিয়ে হুঙ্কার দিয়ে ওঠে, কত বড় কলিজা হলে আমার নিষেধ অমান্য করে পালায়। ভয়ে আসফিয়া খান থেমে স্বামীর দিকে তাকায়। ইমরান খান গম্ভীর গলায় ছেলের দিকে তাকিয়ে, সব জায়গায় লোক লাগানো হচ্ছে, 2 দিন সময় দাও। নো পাব্বুজান, 2 দিন বিশাল সংখ্যা। আমার তাকে কালকের মধ্যেই চাই। আই এম ম্যাডলি ইন লাভ। যে শহর আমাকে আমার পছন্দের জিনিস দিতে অক্ষম, সেই শহর থাকার থেকে না থাকাই ভালো। যত সময় লাগবে তার পৌঁছাতে, তত সময় এই নিলাম ফ্যালি ধ্বংসস্তূপে পরিণত হবে। ইমরান খান তপ্ত শ্বাস ফেলে সায় জানিয়ে কল লাগান। তা দেখে ইরফানের বাঁকা হেসে পা বাড়ায় নিজের ঘরের উদ্দেশ্যে, হাতের সফেদ কাপড়ে নাক ঘষে ফিসফিস করে, খুব শীঘ্রই দেখা হচ্ছে সুন্দরী। ইরফান খানের সাম্রাজ্যে তোমার স্বাগতম জান। তুমি জ্বালিয়েছ রূপ দিয়ে, আর আমি জ্বালাবো আমার হিংস্র প্রেম দিয়ে। ভয়ঙ্কর হেসে টুকরো কাপড়ে চুমু খায় বুজে আসা চোখে। কি নিঃস্বার্থ তুমি সুন্দরী, জাস্ট পাগল হয়ে যাচ্ছে। চাঁদের হাট কুটিরে তাড়াহুড়ো করে প্রবেশ করেন ইয়াসমিন জামান। ঘরের উঠোনে দোলনায় সাদা শাপলা ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে বুক কেঁপে ওঠে। তার চিন্তাই ঠিক, মেয়েটা গাবরাতুল গাভাই গিয়েছে। চারিদিকে সতর্ক চোখ বুলিয়ে শাপলাগুলোয় ছুরি ভর্তি করে উঁচু ঢিলায় ফেলে দেয়। যখন আধার নামবে তখন এগুলো সরাতে হবে। এখন তার হাতে এসব দেখে নিলে সর্বনাশ। তাড়াহুড়ো করে ঘরে প্রবেশ করতে বিছানায় অসুস্থ আয়নাকে দেখে দ্বিগুণ আটকে ওঠেন। দৌড়ে তাকে আঁকড়ে বুকের সাথে মিশিয়ে তুতুলের উদ্দেশ্যে বলেন, কি হয়েছে আয়ু? জ্বর বেঁধেছে কেন? জানি না, আমি কলেজ থেকে ফিরে দেখলাম জ্বরে মুচড়ে গিয়েছে আর ভয়ে বারবার কিসব বকে যাচ্ছে। আমি মাত্র ওষুধ দিলাম, এখন একটু সুস্থ। হঠাৎ জ্বর এলো কেন কে জানে। তোমাকে আব্বুকে কাউকে কলে পাচ্ছিলাম না, আমি তো ভয়ে শেষ। আয়ু, ছোট হুজুরের নজরে পড়েছে। সারা গ্রাম তন্ন তন্ন করে ফেলেছে তার খুঁজে। প্রথমে বোঝে না, যখন বুঝতে পারে আটকে ওঠে তুতুল। মায়ের কান্না মাখা মুখে তাকিয়ে ভীতু গলায় বলে, কি বলছো এসব আমি? আয়ু কিভাবে? সে তো আয়নাকে শক্ত করে জড়িয়ে নিভে আসা গলায়, সকালে বলেছিল সাদা শাপলা এনে দিতে। আমি বলেছিলাম গাবরাতুল গাবা ছাড়া শাপলা এই নীলাভ ভ্যালির কোথাও নেই। মেয়েটা তাই গাবরাতুল গাবার শাপলার ঝিলে যাই। এই মাত্র উঠোনে শাপলা দেখা আসলাম। সেখানে দেখেছি ছোট হুজুর। তাকে দেখার পর এক প্রকার উম্মাদের মতো খুঁজে চলেছে, যে কোনো মূল্যে তাকে চাই। আমি দেখেছি তার পাগলামো, ভয়ঙ্কর কার্যকলাপ। সে তো সাধারণ কেউ নয়, ইরফান খান। সে
সব ধ্বংস করে হলেও সে আয়ুকে খুঁজে বের করে নিয়ে যাবে। কি ভয়ঙ্কর তার আক্রমণ! কয়েক ঘন্টার ব্যবধানে 3টা লাশ কেটেছে শুধু আয়ুর খোঁজ নিতে না পারায়। যদি কাল সকালের মাঝে না পায়, বলেছে রক্তের বন্যা বইয়ে দিবে। আমি কোথায় লুকাবো আমার বাচ্চা মেয়েটাকে? সে যে হিংস্র, মেয়েটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিবে। কি করব আমি এখন? আল্লাহ, এই কোন বিপদে ফেললে আমাকে? কেঁদে ওঠেন ইয়াসমিন জামান। আয়নার কোনো হুঁশ নেই। ভয়ের জন্য জ্বর নামছে আর বাড়ছে। তাকে জড়িয়ে ইয়াসমিন জামান ভয়ে থরথর করে কাঁপছে। ইরফান খান নাম শুনলে ভয়ে মরে যাচ্ছেন। সে কিনা এই বাচ্চা মেয়েতে মজলো। একটা ভয়ঙ্কর মানুষ যে রাজ করে, সে কিনা 16 বছরের মেয়ের জন্য পাগল হয়ে সব তছনছ করে দিচ্ছে। তুতুল মুখে হাত দিয়ে ঠাস করে পাশের চেয়ারে বসে পড়েন। ইয়াসমিন জামান বিড়বিড় করেন, মেয়েটার এক বিপদ থেকে বেঁচে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বিপদে ফেসে গেল। ইরফান খান মৃত্যুর নাম, তার থেকে কখনো মুক্তি মিলবে না। ইরফান খান যা চায় তা সে যে কোনো মূল্যে নিজের করে ছাড়বে। সে তো আয়ুকে ভয়ঙ্করভাবে চায়। তার প্রেম ভিষ মেয়েটাকে মরে যাবে। কেন আমার নিষেধ শোনোনি আয়ু? এখন আমি কোথায় লুকাবো তোমাকে? যাওয়ার রাস্তা যে বন্ধ। সামনে পিছনে সব জায়গাতে সে নিজের ক্ষমতা বিস্তার করে বসে। তার ভয়ঙ্কর দৃষ্টি আড়ালে কিভাবে রাখবো তোমায়? উচ্চস্বরে কেঁদে ওঠেন। তুতুল মায়ের সাথে তাল মিলিয়ে কেঁদে যাচ্ছে। হঠাৎ জানালার দিকে তাকাতেই দেখতে পেল গ্রামের সকল তাগড়া জোয়ান পুরুষগুলো একজোট হচ্ছে পাশে খানবাড়ির গার্ড। এরই মাঝে উপস্থিত হয় বেশ কিছু পুলিশের গাড়ি, যা হুইসেল বাজাতে বাজাতে গাবরাতুল গাবাই যাচ্ছে। বাহিরের পরিবেশ ভয়ঙ্কর হচ্ছে। সময়ের ব্যবধানে বুঝতে পারে তুতুল এই ভয়ঙ্কর টহলের মূল উদ্দেশ্য। দৌড়ে ঘরের জানালা দরজা আটকে বিছানার পাশেই বসে থরথর করে কাঁপে। হঠাৎ দরজায় করাঘাত শুনে ঘাবড়ে যায় মা মেয়ে দুজনেই। ভয়ে একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আয়নাকে ভয়ে আরও মিশিয়ে নেন ইয়াসমিন জামান। তুতুল কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যেতে নিলে উত্তেজিত গলায় বাধা দেয়, খোলো না তুতুল, খোলো না, ওরা আয়ুকে নিতে এসেছে। ভয়ে পিছিয়ে যায় তুতুল। একবার মায়ের দিকে আরেকবার বসার ঘর পেরিয়ে মেইন ফটক দেখে। কেউ খুব জোরে আঘাত করছে, যেন ভেঙে গুঁড়িয়ে দিবে। ছোট হুজুর তোমাকে দেখেছে। শুকনো মুখখানি নিচু করে বসে আয়ানা একবার মনির আতঙ্কিত মুখে তাকিয়ে আস্তে করে বলে, হ্যাঁ। ইয়াসমিন জামান তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে কিছু বলতে যাবেন, পাশের রুম থেকে আতাউজ্জামান তেড়ে এসে চিৎকার করে ওঠেন, এই বেয়াদব মেয়েটার জন্য এখন আমাদের সবাইকে মরতে হবে। কত করে বললাম আপদ বিদায় করো, শুনলে না? আদরের বোনের মেয়ের জন্য এখন জবাই হবে। অসভ্য মেয়ে একটা রূপ দেখাতে গিয়েছিল জঙ্গলে। ভয়ে ইয়াসমিন জামানের বুকে লেপ্টে ফুপিয়ে ওঠেন আয়ানা। ভয়ে থরথর করে কাঁপে। বরাবরই ভাগ্য তার খারাপ, নতুন করে কেন সে খারাপ ভাগ্যকে আরও খারাপ করতে গেল? নিজের পায়ে যেচে কুড়াল মারল। এখন কি হবে? জীবন কি তাকে সব সময় কষ্ট দিতে প্রস্তুত থাকে? ইয়াসমিন জামান রাগান্বিত দৃষ্টিতে তাকান আতাউজ্জামানের আয়ানার দিকে আসা বাড়ন্ত হাতের দিকে। দ্বিগুণ চিল্লিয়ে, হাত সামনে রাখুন আপনার বাচ্চা মেয়ে। বুঝতে পারেননি? তার এখানে পরিবেশ সম্পর্কে ধারণা নেই, তাই ভুল হয়েছে। আপনি তাকে আঘাত করার সাহস দেখাচ্ছেন আমার সামনে? রাগে থরথর করে কাঁপে বলিষ্ঠ শরীরের আতাউজ্জামান। বয়সের ছাপ সবে পড়েছে, কিন্তু এখনও স্বাস্থ্যবান আর বলিষ্ঠ। তার উপর একজন গার্ড, গায়ে গতরে প্রচুর শক্তি। রাগান্বিত দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে যেন ধ্বংস করে দিবে, চিবিয়ে চিবিয়ে ব্যঙ্গ করে, বাচ্চা মেয়ে হলে কি আর ছোট হুজুরের মাথা খারাপ করে দিতে পারে? যে পুরুষের আরেক নাম আতঙ্ক, সে পুরুষকে হেলিয়ে দিয়েছে তোমার এই বাচ্চা মেয়ে।
রূপ দিয়ে ঘায়েল করেছে হিংস্র দামটটাকে, যার ফলস্বরূপ সমস্ত কাশ্মীরে রক্তক্ষরণ হচ্ছে। রিনান বেনির একটা মেয়েকেও রাখছে না, পরীক্ষা করা হচ্ছে, সাথে লাশের স্তূপ রয়েছে। তোমার এই বাচ্চা মেয়ে সম্পূর্ণ নিলাম ভ্যালিতে ত্রাস শুরু করেছে। বুকের মাঝে আরও ঘনিষ্ঠ হয়ে আওয়াজবিহীন কাঁদে ইয়াসমিন জামান, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পাশে দাঁড়ানো তুতুল খুব অসন্তুষ্ট তার আব্বুর প্রতি। ওনার এমন জঘন্য কাজ তার পছন্দ হচ্ছে না। সামনে এগিয়ে, আব্বু, আয়ু বুঝতে পারলে কি যেহেতু গাবরাতুল গাবাই, তুমি কেন ওর সাথে এমন করছো? ও তো নিয়ে ঠাস করে শব্দ হতে আয়না ইয়াসমিন জামান সঙ্গে সঙ্গে তুতুলের দিকে তাকান। মেয়েটা ফর্সা মুখে আঙুলের ছাপ বসেছে। বিয়াদব হয়েছে, বাবার মুখের উপরে তক্র করছো, ফাজিল মেয়ে। এ মেয়েকে বাঁচাতে যে নিজেও মরতে চাও? এ মেয়েকে বাঁচাতে গিয়ে নিজেও মরতে চাও? একদম ঠাপড়িয়ে মেরে ফেলবো। সরো এখান থেকে। তবে ছোট হুজুরের হাতে মরার আগে আমি সম্পূর্ণ বাড়িতে আগুন লাগিয়ে মরব। ভয়ে মায়ের পাশে চেপে দাঁড়াই, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে পড়ছে। এবার ধৈর্য বাঁধ ভাঙে ইয়াসমিন জামানের। আয়নাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে রাগে তীর তীর করে। আপনি এইবার বাড়াবাড়ি করছেন। আমি কিছুতেই আয়ানাকে খান বাড়িতে নিতে দেব না। আতাউর জামানও বিপরীতে এইবার ভয়ঙ্কর গর্জন করে। কথাটুকু বলে বেরিয়ে যান আতাউর জামান। ইয়াসমিন জামান পিছন পিছন ছোটেন। লোকটার মাথা ঠিক নেই, যদি আয়নার সম্পর্কে বলে দেয় তো। কিন্তু পথিমধ্যে খানবাড়ি থেকে আসা 4 জন গার্ড এসে হাজির হন। থমকে যান ইয়াসমিন জামান। আশেপাশের পরিবেশ থমথমে। সন্ধ্যা হতেই মশাল হাতে সম্পূর্ণ গ্রামের তাগড়া জোয়ান পুরুষগুলো নেমে পড়েছে। সকলের ভিতর শ্বাসরোধ করার মতো উত্তেজনা। সকাল হতে না হতে মৃত্যুপুরীতে পরিণত হবে। ম্যাম সাহেবা ডাক পাঠিয়েছেন। ভীতু ইয়াসমিন জামান মাথার ওড়না টেনে ইশারা করেন 5 মিনিট। ঘরের দিকে ছুটে দরজা আটকে দেন ভিতর থেকে। আয়না তুতুলের বুকে মিশে, জ্বরে শরীর নেতিয়ে গিয়েছে। সে বড্ড অসহায় আছে। বারবার মনে ভয় হচ্ছে, মনি যদি তার হাত ছেড়ে দেয়, যদি খান বাড়িতে বা বাংলাদেশে ফেলে আসে, দুকুল তো তার কাছে একই। ভয়ে চোখ মুখ খিচে আসে। ইয়াসমিন জামান তুতুল থেকে ছাড়াতে তার দিকে দুর্বল শরীরে তাকিয়ে, আমাকে তুমি রাখবে না মনি? আমার কিন্তু যাওয়ার জায়গা নেই। কেঁদে ওঠেন ইয়াসমিন জামান, আঁকড়ে ধরে বুকের মাঝে। আয়নাও দুর্বল হাতে আলতো করে জড়িয়ে ধরে। ইয়াসমিন জামান কিছু বলতে না দেখে এবার ফুপিয়ে ওঠে। আমি এতিম বলে কি সবাই এমন করে? কাঁদে না, কিছু হবে না। মনে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত এই পৃথিবীর সাথে তোমার জন্য লড়াই করব। ওয়াদা করেছি তোমায়, যে করে হোক তোমার কাশ্মীরের বাহিরে আমি নিয়ে যাব। আয়না মাথা দুলিয়ে ভীতু গলায় বলে, ওই লোকটা আমাকে মেরে ফেলবে। মরবে না, তার চাওয়া যে মৃত্যু থেকেও ভয়ঙ্কর। তুতুল, আয়নাকে খেয়াল রাখো, আমি খানবাড়িতে যাচ্ছি। তুতুল চমকে, কোনোভাবে আয়ুর কথা জেনে গিয়েছে? ইয়াসমিন জামান আয়নার মুখে হাত বুলিয়ে, সন্দেহ করছো? আয়ুকে দেখতে চাচ্ছে বড় ম্যাম সাহেবা। ভয়ে এবার মরেই যাবে আয়না কোনো মতে মাথা দুলিয়ে। আমি দেখছি কি করা যায়। তুমি এই ঘর থেকে বের হবে না, আশেপাশে গমগমে পরিবেশ। মাথা নেড়ে সাই জানায় আয়না। তুতুলকে চোখের ইশারায় কিছু বলে দরজার দিকে যেতে যেতে, আমি এসে না ডাকলে দরজা খুলবে না, তোমার আব্বু আসলেও না। আচ্ছা। ইয়াসমিন জামান যেতে দরজা আটকে দেয় তুতুল। জানালার পর্দা টেনে আয়ুর সাথে মিশে বসতে মেয়েটার ক্লান্ত শরীর কোলে এলিয়ে দেয়। যাব না আমি। ওই লোকটা জিসান ভাইয়ের থেকেও ভয়ঙ্কর। আমাকে বলেছে ধরতে পারলে কাঁচা খেয়ে ফেলবে। এমন ভয়ঙ্কর মুহূর্তেও আয়নার বোকা কথায় তুতুল সামান্য হেসে নাক টেনে। তার চেয়েও কয়েক হাজার গুণ খারাপ। তার তুলনা কারোর সাথে হয় না।
কয়েক হাজার জিসান ইরফান খানের জুতোর পিষ্ট খায়, আর তোর উপর তার ভয়ঙ্কর দৃষ্টি পড়েছে। আয়ানা আরও মিশে যায়, তাকে ভয় পেতে দেখে অস্পষ্ট স্বরে বলে তুতুল। আর যে জিনিসের উপর ইরফান খানের নজর পড়ে তার মুক্তি নেই। সে শুধু ভয়ঙ্কর না, সে মাত্রার বাহিরে। তুই তো তার পাগলামতে পরিণত হয়েছিস। মৃত্যুর পরও তোর মুক্তি মিলবে না আয়ু। সে সত্যি বিষ, যার ভালোবাসা সুস্থ মানুষের জন্য অমৃত না, স্বয়ং মৃত্যু। ধরে নে আল্লাহ তোকে বাঁচার একটা সুন্দর জীবন দিয়েছিল। তুই নিজের পায়ে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পদক্ষেপ নিয়েছিলি গাবরাতুল গাবায় গিয়ে। আমি যদি কোনোভাবে জানতাম আমার তোর সুন্দর ভবিষ্যতে তো উল্টো প্রভাব ফেলবে, তাহলে কখনো তোর সুখের দোয়া করতাম না। অসুস্থ আয়রার মুখের দিকে তাকাতেই দেখতে পেল মেয়েটা পেটে মুখ গুজে কোমর দুহাতে জড়িয়ে ঘুমিয়ে হাসে তুতুল, কপালে চুমু খেয়ে। আমি তোকে মন ভোলানো সান্ত্বনা দিয়েছি। সে তার কান্না সহ্য করতে পারিনি, তাই তোকে মানিয়েছে। কিন্তু আমি তো জানি ইরফান খান থেকে আমি কেন, আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। সম্পূর্ণ পাকিস্তান এক হলেও পারবে না। খানবাড়িটা বিশাল এরিয়া জুড়ে, এর বাউন্ডারির দেওয়ালগুলো বিশাল, যা টপকে এদিক সেদিক পালানোর রাস্তা নেই। 24 ঘন্টা অসংখ্য গার্ড দ্বারা সুরক্ষিত থাকে এই বাড়িটা। নিলাম ভ্যালির বড় বড় ঘরগুলো এই বিশাল বাড়ির কাছে ছোট চিরকুটের মতো। খান বংশের পূর্বপুরুষ থেকে শাসনামলে অন্যতম পর্যায়ে পৌঁছে ভালো খারাপ দুভাবেই সম্পদ, ঐশ্বর্য, সম্মান কামিয়েছে। তাদের এই পূর্বপুরুষ থেকে আসা সম্পদের পাহাড় ছিনিয়ে নিতে বেশ বহুবার সংগ্রাম হয়েছে, কিন্তু খানবাড়ির একটা ইটের গায়েও আঘাত আনতে পারেননি। তাদের শক্তি, তাদের হিংস্রতা শত্রুদের মাথা নুইয়ে দিতে বাধ্য। কিছু মানুষ রাজ করার জন্য জন্ম হয়, আর সেটা এই খানবাড়ি। যুগ যুগ কত পুরুষ এসেছে, কিন্তু ইরফান খান তাদের মধ্যে অন্যতম। তার বয়সের তুলনায় খুনের সংখ্যা এবং কি কৃতিত্বর সংখ্যা বেশি। 28 বছরে জীবনে সে যা গড়েছে, সামনে 7 প্রজন্ম টিকিয়ে রাখতে পারলে শেষ হবে না। আর সে বিত্তমান, হিংস্র, ভয়ঙ্কর পুরুষ, যার অহংকার শীর্ষে। সে এক কিশোরী মেয়ের জন্য ছটফট করছে, যে অন্যকে ছটফট করায় সে একটা মেয়ের নেশায় কাতর হয়ে আছে। এলাকার মানুষ থেকে কাশ্মীরের বাতাসে বাতাসে তা ছড়িয়ে পড়েছে। দীর্ঘ 1 ঘন্টা যাবৎ মাথা নিচু করে দাঁড়িয়ে ইয়াসমিন জামান আসফিয়া খান মুখে পান চিবোতে চিবোতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। বেশ সময় নিয়ে কঠোর গলায় ধমকে ওঠেন। তোমার বোনের মেয়ে কোথায়? নিয়ে আসতে বলিনি? ভয়ে শরীর কাঁপে ইয়াসমিন জামানের। বিনয়ের সাথে আস্তে করে বলে ওঠেন। জ্বরে জ্ঞান হারিয়েছে ম্যাম সাহেব, তাই নিতে আসতে পারিনি। বিরক্ত আসফিয়া খান মুখ কুঁচকে গম্ভীর গলায় বলেন। তুমি কি তাকে লুকাতে চাচ্ছ? তাও কি সম্ভব ইয়াসমিন? হাতের চাবুক মাটিতে মারতে লাফিয়ে ওঠেন ইয়াসমিন জামান। আসফিয়া খান হাতের চাবুকের দিকে তাকিয়ে কুটিল হেসে। ভেবো না ইয়াসমিন, বোনের মেয়েকে কাশ্মীর থেকে দূরে পাঠিয়ে দেবে। মাটির 100 হাত গভীরে রাখলেও মেয়েটাকে আমার ইরফান ঠিক বের করে আনবে। কিছু সময় পর লোক যাচ্ছে, অলরেডি সব দেখা প্রায় শেষ, শুধু তোমাদের ওখানটা বাকি। আমার সন্দেহ যদি ঠিক হয়, তোমার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। ওই মেয়েটা আর তোমার বোনের মেয়ে যদি এক হয়, তাহলে তোমার এমন মুখে কালো পেতে থাকার শাস্তি আমি নিজ হাতে দেব। হাতে চাবুক ছুঁড়ে মারতে ইয়াসমিন জামান ভয়ে পিছিয়ে যান। আসফিয়া জামান যেতে যেতে আদেশ করেন। ইশাক, এটাকে বলো ঘরবন্দি করতে, আর সাইগিরি পাহাড়ের চাঁদের হাট কুটিরে লোক পাঠাও। ইয়াসমিন জামান আটকে ওঠে, কিছু বলতে চাই, কিন্তু কয়েকজন মহিলা টেনে নিয়ে যায়। জান প্রাণ দিয়ে বলতে চাইছে। ম্যাম সাহেবা, আমার আয়ু অসুস্থ, তাকে ছেড়ে দিন। বাচ্চা মেয়ে, আল্লাহর দোহাই লাগে, ছেড়ে দিন। সে সহ্য করতে পারবে না আপনাদের কঠোর নিয়ম, আপনাদের রক্তক্ষয়ী হিংস্রতা। সে তুলোর থেকেও নরম, একটা নিষ্পাপ ফুল। আপনাদের এই ভয়ঙ্কর সম্রাট তার কোমলতা ধ্বংস করে মৃত্যু দেবে। কিন্তু এই ভয়ঙ্কর মানুষগুলো দয়া মায়াহীন। তাদের সামনে জিভ ঘষে এ কথাগুলো বলার ক্ষমতা হয় না।
দরজা বাইরে থেকে আটকানো, পালানোর রাস্তা বন্ধ, দম বন্ধ হয়ে আসছে। বুক চেপে দরজা হেলে বসে হাহাকার করে বলেন, আমি তোমাকে মিথ্যা আশ্বাস দিয়েছি সোনা বাচ্চা আমার, ক্ষমা করো। মনে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু হিংস্রতা আর শক্তির কাছে আমাদের ভালোবাসাগুলো অসহায় আর তুচ্ছ। খানবাড়ির বেসমেন্টে হালকা আলোয় সব কিছু ফক ফক করছে। চারিদিকে কেমন গা ছমছম পরিবেশ। বিশাল বড় বেসমেন্টটা আধুনিকতার ছোঁয়া। চারিদিকে মাটির তৈরি অসংখ্য কারুকার্য। সব কিছু ইরফান তৈরি করেছে। মাটির তৈরি কারুকার্য আর ছবি অঙ্কন সে পারদর্শী, কিন্তু সে সব সময় তা করে না। যখন খুনের নেশা চাপে, যখন রাগ মাত্রা ছাড়াই, তখনই এমনটা উপস্থিত হয়। হয়তো কাউকে মারার আগে নিজের রাগ প্রকাশ করতে আসে, বা কখনো মারার পর নিজের পৈশাচিক আনন্দ কাটাতে আসে। কিন্তু এখনের দৃশ্য আলাদা। সম্পূর্ণ বেসমেন্টের উপর ধ্বংসযজ্ঞ চলে গিয়েছে। সব কিছু ভেঙে গুঁড়িয়ে এলোমেলো হয়ে পড়ে আছে। মাটির পুতুলগুলো ভেঙে চৌচির। সেই ধ্বংসযজ্ঞের পাশে ভয়ঙ্কর মুখমণ্ডল বানিয়ে একের পর এক আর্ট করছে। পরক্ষণেই সেই আঁকা ছবিগুলো দুমড়ে মুচড়ে ফেলে দিচ্ছে। মনে হচ্ছে না, একটা ছবিও হচ্ছে না। রাগে ভয়ঙ্কর পুরুষ হিংস্র হয়ে উঠে, আর্টবোর্ড ভেঙে গুঁড়িয়ে চিৎকার করে ওঠে, তোমার সৌন্দর্য এই রং ফুটাতে পারছে না সুন্দরী। পরক্ষণে উন্মাদের মতো মাটির উপর তৈরি করতে বসে পড়ে। ঘণ্টাখানিক রক্তমাখা হাতে শেপ দিতে থাকে। তখন তার শরীর সকালের মতো। আজকে শরীরে একটা শার্ট পরারও যেন সময় হয়নি। সব সময় পরিপাটি থাকা স্টাইলিশ আইকন ইরফান খান আজকে এলোমেলো, বারবার একই কাজ করছে। জীবনে প্রথমবার ব্যর্থ হতে দেখে তৈরি পুতুলে লাথি মেরে, এতটা পুড়িও না সুন্দরী। এই আগুনের একটু গাঢ় হলে সম্পূর্ণ কাশ্মীর জ্বলে যাবে। তাড়াতাড়ি দর্শন দাও। আমি বরাবরই অশান্ত, কিন্তু তোমার বেলায় অধৈর্য হব। আমার ধৈর্য পরীক্ষা নিও না জান। একবার দেখা দাও, শুধু মরার পরেও ছাড়ছি না। আমি মৃত্যুর পর জাহান্নামী হলে তুমিও আমার সাথে যাবে। প্রয়োজন পড়লে তোমাকে আমি আমার মতো অপবিত্র বানাবো, তবুও ছাড়বো না জান। তাড়াতাড়ি দেখা দাও সুন্দরী, তাড়াতাড়ি। কন্ট্রোল হারাচ্ছি। উফ, ড্যাম। চারিপাশে চোখ বুলিয়ে টেবিলের উপর রাখা মোবাইল তুলে নেয়। কল লাগাই, সময় নেই। না, অপর পাশের ব্যক্তি কাঁপতে কাঁপতে কল ধরতে অধৈর্য ইরফান। পেয়েছিস? উত্তর আসে না। পছন্দ হয়নি ইরফানের। পাশে পড়ে থাকা বন্দুক তুলে নিয়ে বাঁকা হেসে ভয়ঙ্কর কণ্ঠে, তাহলে কবর খোর তোদের, আমি আসছি। কথাটা বলেই মোবাইল আছড়ে মারে। হাতের বন্দুক পকেটে গুজেই ওই অবস্থায় বেরিয়ে পড়ে। সকালের রক্ত এখনও শুকিয়ে লেগে আছে। কালচে ঠোঁটে সিগারেট চেপে বাঁকা হাসে। আকাশের দিকে তাকিয়ে ভয়ঙ্কর গলায়, ধরে নাও সকাল থেকে লম্বা সময় দিয়েছি তোমাকে। যেহেতু তোমাকে খুঁজতে মাঠে নামতেই হলো সুন্দরী, বিনিময়ে প্রথম দেখার একটা জ্ঞান হারানোর মতো চুমু খাবো কেমন? ওই বাচ্চা বাচ্চা গালগুলো খুবলে নিব, আই প্রমিস। একজন গার্ড গাড়ির দরজা খুলে দিতেই উঠে বসে। পকেটের বন্দুক খুলে লোড করতে করতে ভাবলেশহীন মুখে সামনে বসা সুবুরকে বলে ওঠে, 16-17 বছরের মেয়েদের কি পছন্দ হয় সুবুর? চমকে সুবুর, আল্লাহ বলে কি? চমকে ওঠে সুবুর, আল্লাহ বলে কি? বড় বড় চোখে একবার তাকাই, সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নেয়। বিশ্বাস হচ্ছে না দ্য ভিলেন ইরফান খান এমন প্রশ্ন করছে। জীবনটা মনে হয় তোমার অপছন্দ হয়ে গিয়েছে সুবুর। কি বলো, উড়িয়ে দিব? না না বস। গুড। এইবার যা প্রশ্ন করেছি বলো। হাই রে, সে তো মেয়েলি কিছু জানেই না। ইরফান খানের খাস লোক হওয়া তার কাছে ঘেঁষেনি কোনো মেয়ে। সে কি করে জানবে? কোনো রকম তোতলাতে তোতলাতে বলে, বস গুগল করেই আমি এই বিষয়ে কাঁচা। বিরক্তিতে ইরফানের মুখ শক্ত হয়ে ওঠে। গেট আউট। গাড়ি থামতে দেরি। সুবুর মাথা নাড়িয়ে দৌড়াতে দেরি হলো না। আর 5 মিনিট থাকলে নিঃশ্বাস বন্ধ হয়ে মরেই যেত।
ইরফান চোখ বুজে হাতের টুকরো কাপড়ে নাক ডুবিয়ে। তোমার খোঁজে সম্পূর্ণ কাশ্মীর আজ অশান্ত। আমি শান্তি না পেলে কাউকে শান্তিতে থাকতে দেব না। সব ধ্বংস হয়ে যাবে জান। যত সময় তুমি ধরা দিতে লাগাবে তত সময় আমি আরো নিষ্ঠুর হব। ক্রিং ক্রিং ক্রিং। গম্ভীর দৃষ্টিতে তাকায় ইরফান। বাম হাতের পিস্তল দিয়ে কপালে ঘষে মোবাইল রিসিভ করতেই ক্ষণিকের হাসি ফুটে ওঠে। কি ভয়ঙ্কর চোখের দৃষ্টি। মোবাইল পাশে ছুঁড়ে মেরে পিস্তলের নলে ফু দিয়ে। গাড়ি শিগগিরই পাহাড়ের চাঁদের হাটকুটিরে নিয়ে চল। সময় 5 মিনিটের 1 মিনিট দেরি হলে শরীর থাকবে, তোর জান থাকবে না। গার্ড ভয়ে ঘেমে ওঠে। মাথা উপর নিচ নাড়িয়ে ফুল স্পিডে গাড়ি চালায়। ইরফানের ঠোঁটে রহস্যময়ী হাসি, হাতের টুকরো কাপড়ে চুমু খেয়ে। আর 5 মিনিট, তারপর শুধু তুমি আর আমি। হঠাৎ ঘাড় বাঁকিয়ে হাতের মুঠোয় কাপড়ের টুকরো দুমড়ে কঠিন কণ্ঠে। ইরফান খানের ভয়ঙ্কর দুনিয়ায় বন্দী হতে প্রস্তুত হও সুন্দরী। আমার এই বিষাক্তময় আসক্তি তোমার সম্পূর্ণ গ্রাস করবে জান। তোমার রুহটা পর্যন্ত আমি আমার নামে চাই। আর একটু স্বাধীনতা কাটিয়ে নাও, তারপর কি হবে? কিছু সময় ভেবে পুনরায় শয়তানি হেসে হাতের টুকরো কাপড়ে গাল ছুঁয়ে। ইরফান খানের সোনার খাঁচায় তোমার নতুন জীবনের সূচনা হবে। সিটে গা এলিয়ে ঠোঁট চৌকা করে তার প্রিয় বিষাদময় বিষাক্ত শীষ বাজাতে থাকে চোখ বুজে। ঝিরিঝিরি তুষারপাতে সাইগিরি পাহাড়ে সাদা আবরণ বেঁধেছে। শিরশির বাতাসের সাথে তুষারগুলো চাঁদের হাটকুটিরে ছোট ছোট ফুলের গাছ, দোলনা সব কিছুতেই বরফের প্রলেপ দিচ্ছে। ঝিকিমিকি আলোয় সব সময় এই নিলাম ভ্যালির আলোকিত থাকে। সেই আলোয় দেখা গেল কেমন দৈত্যের মতো ঘিরে রেখেছে কালো রঙের বেশ কিছু বিশাল গাড়ি। একটু পরপর হেডলাইটের আলো চালিয়ে যেন সব দেখাতে ব্যস্ত সম্পূর্ণ নিলাম ভ্যালিকে। রাতে তখন 2টোর কাটা ছুঁই ছুঁই। চারিদিকে সব কিছু শান্ত নীরব। 11টা নাগাদ সাইগিরি পাহাড়ে ইরফান খানের আগমনে টহল বন্ধ হয়ে যায়। তাগড়া জওয়ানগুলো খুশি মনে ফিরে গিয়েছে যার যার ঘরে, কিন্তু সকলে তখনও ভয়ে নিশ্চুপ আর ভীত। সব কিছু শান্ত কিন্তু ভয়ঙ্কর গমগমে। ইরফান খান স্বয়ং উপস্থিত সাইগিরি পাহাড়ে, সেটা কি শান্ত থাকার মতো বড় কারণ নয়? তুফান স্বয়ং হাজির, তার উপস্থিত হবে ভয়, স্তব্ধ, থমথমে আর গা শিউরে অনুভূতি। সাইগিরি পাহাড়ের থেকে দূরবর্তী সকল ঘরের দরজা জানালা বন্ধ করে লোকগুলো জড়সড় হয়ে বন্দি সময় কাটাচ্ছে। প্রতি ঘরের সামনে উপস্থিত ইরফান খানের পোশাক গার্ডগুলো, যাদের টান টান বুকে হাঁটা, শীতল পরিবেশ রক্ত হিম করার মতো। ভুল করে কেউ ঘরে বাইরে এলেই কল্লা থাকবে। শরীর হয়তো ইরফান খানের ডেঞ্জার জোনে যাবে, যেখানে ক্ষুধার্ত ষাঁড়গুলো ওত পেতে থাকে তাজা রক্ত মিশ্রিত শরীরের আশায়। রাত বাড়ছে, সাথে গাভরাতুল গাবায় রাত জাগা পাখিগুলো কু 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 মরণ শব্দ আরও তীব্র হচ্ছে। রোলস রয়েস বোট টেইলের ডিকির উপর পা ঝুলিয়ে হাতের পিস্তল অনবরত ঘুরিয়ে চলছে ইরফান, অন্য হাত ঠেসে আয়েশি ভঙ্গিতে। নিঃশব্দ দৃষ্টি স্থির। 20 কদম দূরের হাটে চাঁদের হাট কুটিরের বন্ধ দরজায়, যার দরজার বাহিরে টিমটিম করে জ্বলতে থাকা আলোয় চারপাশটা সম্পূর্ণ পরিষ্কার। সেদিকে ধৈর্যসহ গত 3 ঘন্টা যাবৎ তাকিয়ে আছে। শীতের মাঝেও শার্টবিহীন শরীরে কোনো ভাবাবেগ নেই। তীক্ষ্ণ দৃষ্টি আর শক্ত মুখমণ্ডলে এক রাশবাড়ি ভয়ঙ্কর উত্তেজনা। সুপুর একটা সিগারেট জ্বালিয়ে সামনে ধরতেই তা কালচে ঠোঁটে চেপে ধোঁয়া ওড়াতে থাকে। চোখ দুটো লাল টকটকে, এলোমেলো চুল আর শুকনো রক্তে মাখা শরীরে দেখতে তাকে ভয়ঙ্কর পিশাচ লাগছে, যেন মাত্রই রক্ত দিয়ে গোসল সেরেছে। পাশে একজন গার্ড গোছানো শার্ট নিয়ে দাঁড়িয়ে, কিন্তু ভয়ে টু শব্দও করছে না। হঠাৎ নিশ্চুপ স্থানে ইরফানের ভয়ঙ্কর থমথমে শব্দ। কার বাড়ি এটা? দীর্ঘ 3 ঘন্টা একাধারে বসে থেকে মাত্রই জানতে চাইল। গলা চেড়ে সুবুর মাথা নিচু করে ধীর কণ্ঠে তরতর করে বলে ওঠে, খানবাড়ির সিকিউরিটি গার্ড আতর জামানের বাড়ি এটা।
খানবাড়িতে আতর জামান ও তার বিবি ইয়াসমিন জামান দুজন কর্মরত। ইয়াসমিন জামান আর আতর জামানের এক ছেলে এক মেয়ে। ছেলে শহরে থাকে, মেয়ে কলেজে পড়ে। কিন্তু বড় মেম সাহেবা জানান এই বাড়িতে ইয়াসমিন জামানের বোনের মেয়ে থাকে, যে সপ্তাহখানেক হলো বাংলাদেশ থেকে এসেছে, যাকে মেম সাহেবা সন্দেহ করেছেন। আর সবচেয়ে বড় প্রমাণ এগুলো পাওয়া গিয়েছে এখান থেকে। সুপুরের হাতে থাকা সাদা শাপলাগুলো দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নিজের শক্ত হাতে আঁকড়ে ধরে চাঁদের হাট কুটিরের দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে ফিসফিস করে। বোকা সুন্দরী, তোমার প্রিয় জিনিস তোমার থেকেও আমার আপন বেশি, নইলে এইভাবে তোমায় ফাঁসিয়ে দেয়। হাহা করে উচ্চস্বরে হেসে ওঠে। সে যেন ভীষণ মজা পেল আয়নার বোকামিতে। সম্পূর্ণ নিলাম ভ্যালিতে একটা মাত্র শাপলা বেল, তা থেকে শাপলা এনে নিজ আঙিনায় ফেলে রেখেছে মেয়েটা। এতে তো বোঝাই যায় ভোর সকালের আসমান থেকে নামা হুড়পড়ির সন্ধান এই চাঁদের হাট কুটিরেই রয়েছে। ইরফানের ভয়ঙ্কর হাসির রেস ধরে মাথা নিচু করে থাকা গার্ডগুলো ভয়ে কেঁপে ওঠে। শক্ত হাতে চেপে ধরে হাতের শাপলাগুলোকে। তাতে নাক ঠোঁট ডুবিয়ে ভাঙা কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, চাঁদের হাট কুটিরে আমার জীবন্ত চাঁদ লুকিয়ে, যা রূপের আলোতে আমার গোটা দুনিয়া আলোকিত। কথাখানি বলেই গাড়ির ডিকি থেকে লাফিয়ে নামে। হাতের পিস্তলটা পিছনে গুজে গার্ড থেকে শার্ট খানা নিয়ে শরীরে জড়িয়ে নেয়। উন্মুক্ত রাখে বোতামগুলো, যাতে বেরিয়ে আসা পেটানোর শক্ত শরীর চাঁদের আলোতে চকচক করে। স্তব্ধ রাতের আধারে পুনরায় শোনা যায় ইরফানের ভয়ঙ্কর হুঙ্কার, দরজা ভেঙে ফেল সবুর। বলতে দেরি সুপুর এগিয়ে গিয়ে দরজায় জোরে জোরে আঘাত করতে দেরি নেই। ভিতরে থাকা আয়ানা তুতুলের বুকে বেড়াল ছানার মতো গুটিয়ে ঘুমিয়েছিল। হঠাৎ দরজায় ভয়ঙ্কর করাঘাতে দুজন লাফিয়ে ওঠে। প্রথমে মাথা কাজ করে না, পরবর্তীতে দরজা ভেঙে ফেলবে এমন উচ্চ আওয়াজে দুজন ভয়ে থরথর করে কাঁপে। আয়না তো তুলতুলের পিছনে লুকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। জ্বরে লাল হওয়া মুখ ঘুমের কারণে আবেদনময়ী লাগছে। পুনরায় উচ্চস্বরে আওয়াজ হতে মেয়েটা ভয়ে জোরে জোরে কেঁদে ওঠে। তুতুলও দিশেহারা, মুখ চেপে ফিসফিস করে, চুপ পায়ু, আমি দেখছি, তুই লুকিয়ে পড় বিছানার পেছনে। হাত আরও আঁকড়ে ধরে আয়না, মাথা নাড়িয়ে না বোঝায় কাপা কাপা গলায়, ওরা আমায় নিতে এসছে, আমি আমি যাবো না দি। তুতুলের ভয়ে কলিজা শুকিয়ে। হঠাৎ উচ্চস্বরে দরজা ভেঙে পড়ার শব্দে দুজনে একে অপরের দিকে তাকিয়ে ভয়ে থরথর করে কাঁপে। তুতুল কোনো রকম আয়নাকে ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে যেতে যেতে, খবরদার, আমি মরে গেলেও তুই এই ঘর থেকে বের হবি না, নিজেকে লুকিয়ে রাখবি। দি ভয় করছে, প্লিজ প্লিজ যেও না। কে শোনে কার কথা? তুতুল দরজা টেনে বেরিয়ে যায়। অসুস্থ শরীর টেনে কোনো রকম নিজের ভয়ে আর জ্বরে কাঁপতে থাকার শরীরটা বিছানার পিছনের খালি অংশে আড়াল করে মুখ চেপে আওয়াজবিহীন কাঁদে। শরীরের তাপমাত্রা বেড়ে দ্বিগুণ। বড় বড় চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। বারবার মনে হচ্ছে সে ধরা পড়ে গিয়েছে, তার রক্ষে নেই, তাকে মেরে ফেলবে। অসহায় চাতক পাখির মতো ছটফট করে আয়না। হেঁচকি উঠে যায়। কাপা কাপা গলায় আওড়াতে থাকে বারবার, মনি মনি, কোথায় তুমি? আসো আসো না, আমাকে বাঁচাও, রাক্ষসটা আমাকে নিতে এসছে, মেরে ফেলবে, আমাকে বাঁচাও। ঘাড়ে হাত চেপে হাতের আঙুল বন্দুকের নল ঘোরাতে থাকা ইরফান খানকে স্বয়ং নিজ বাড়ির চৌকাঠে দেখে ভয়ে আটকে ওঠে তুতুল। দিক দিশা ভুলে ভয়ে জমে যায়। শ্বাস আটকে আসে। এই বুঝি ধুম গেল। কোথায় সে? ইরফানের ভাবলেশীনভাবে প্রশ্নে কেঁপে ওঠে তুতুল। সম্পূর্ণ ঘর ঘেরাও, অসংখ্য কালো পোশাক পরিধানকারী গার্ড, আর তাদের সামনে স্বয়ং ইরফান খান দাঁড়িয়ে। হঠাৎ কপালে বন্দুক ঠেকিয়ে দিতে ঘেমে একাকার হয়ে যায়। কাপা কাপা গলায় আকুতি ভরা কণ্ঠে, ঘরে কেউ নেই ছোট হুজুর? বাঁকা হাসে ইরফান, ঘাড় বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে পরখ করে। 2 ইঞ্চির মেয়ে আমাকে কাহিনী শোনায়। শক্ত মুখভঙ্গি করে ঘাড় ঘুরিয়ে সুবুরের দিকে তাকাতেই সুবুর মাথা নাড়িয়ে পকেট থেকে ব্লেড বের করে তুতুলের দিকে এক পা করে এগিয়ে আসতে থাকে।
মুখে তার হিংস্রতা ফুটে, চোখ দুটো রাগের তাড়নায় আগুন বের হচ্ছে। নিজ মৃত্যুকে চোখের সামনে দেখতে পেয়ে হোঁচট খেয়ে মাটিতে থুবড়ে পড়ে তুতুল। তাতে ফিনকে নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে, কিন্তু ঘায়েল হায়নার মতো তখনও ইরফান খানকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে জোরে জোরে কেঁদে ওঠে। ছোট হুজুর, ছেড়ে দিন, দয়া করুন। উচ্চস্বরে হেসে ওঠে, যেন বছরের সেরা জোকস। হাঁটু গেড়ে তুতুলের সামনে বসে। দয়া লাগবে? এই নাও।